জন্মদিনে একটা ইয়ে আছে, খাওয়ার বাকি আছে। জ্বালা যন্ত্রণা সেটা ফুটে উঠছে যাচ্ছে দেখলে মিছিলের চারিদিকে, যার ফলে এখন বিজেপি RSS হাজার হোক, তৃণমূল তো ওদেরই অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, সেজন্য ওদের একটা সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা করে। আমরা চাই না সেফ প্যাসেজ, আমরা চাই মানুষ
ভলান্টিয়ারদের কাছে অনুরোধ করবো, যার যার নির্দিষ্ট আবার দায়িত্ব আছে অন্যদিকে বিজেপির কিছু লোকেদের জীব লক এটা ছাড়া যেমন পঞ্চায়েত বিশিষ্ট ব্যক্তিবর্গ যেরকম এবং আমাদের বন্ধুরা, লিডারশিপ যেরকম এদিক থেকে ওই পাশ থেকে ওই পাশ এখানে চলে গেছে, এসেছেন, রাতারাতি তৃণমূল থেকে সেখানে বিজেপি গিয়ে যাবে, কি করবেন বিজেপি না? তৃণমূলে আসবে এবং ক্ষমতা মিটিং আছে, আছে। সেখানে গিয়ে আপনারা এখানে জানাবেন। অমিত স্যার এই বার্তাটা হচ্ছে আচ্ছা বন্ধুগণ, 1956 যাদবপুর ওটাকে ঝুলিয়ে রাখা জ্যোতি দেবী শ্রমজীবী ক্যান্টিন বেড়ালে যেটা থাকে না শিখে ঝুলিয়ে রাখে, গত শিখে ঝুলিয়ে রেখেছেন। 22শে মার্চ তারপরে বিজেপি যেটা করছে পরে এর প্রথম মধ্যেই লকডাউন দেখবেন ঘোষিত হুঁশিয়ার হলো। রাজপুত নিয়ে তখন করেছিল, আমাদের বিজয়গড় অঞ্চল এরকম বাপুজি ইন্ডিয়াতে নগর খাওয়াবে অঞ্চল, আরএসএস এবং রাতারাতি দেখবে শ্রীকলোনি এবং কিছু টালিগঞ্জ 2 নম্বর এরিয়া কমিটির বর্তমান বাগতলা বুদ্ধিজীবী, কিছু মানবাধিকার সংগঠনের নামে চারটি অর্গানাইজেশন, কিচেন কিছু বিচারপতি এখান থেকে রান্না করে এরকম সব টিম রেডি করে প্রায় 1200 মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। যে 356 চাই, কিন্তু আমরা এবং মমতা সেখান ব্যানার্জি না, থেকে পথ চলতে বামফ্রন্ট চলতে সরকার যেমন ছিল প্রত্যেকবার মমতা বলতেন 356 গত আমরা বলি দোসরা না, কারণ এপ্রিলে কেন্দ্রের হয়েছিল। সরকারের শাসন আসা এই যাদবপুর তেসরা দাঁড়িয়ে জুন। বলছি, আমরা তো দেখেছি 70-এর দশকে 3রা জুন আমরা কেউ কেউ মনে করে পুলিশ থেকে সিআরপি ভালো, সিআইডি থেকে সিবিআই ভালো, জ্যোতি দেবী শ্রমজীবী ক্যান্টিন কলকাতা পুলিশ থেকে ভালো। সেটাকে আমরা চালু করি। অমিত শাহ মমতার যার নেতৃত্বে আনুষ্ঠানিক উদ্বোধন হয় 7ই জুন। দিল্লি পুলিশ আর কলকাতা পুলিশ এক, মোদী আর উদ্বোধন মমতা করেছিলেন যোগী জনতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এই ফ্রন্টের সরকার থেকে ওই সদস্য সরকার হলে সম্পাদক যে আইপিএস অফিসারটা দালালি করছে আজকে মমতার, সে রাতারাতি মোদীর দল হয়ে যাবে, এবং আজ লাভটা কি হবে? সুতরাং মানুষের অধিকার চাই। সুতরাং আমরা আইনগতভাবে সংবিধানগতভাবে কেন্দ্রের হস্তক্ষেপ চাই না, কারণ তিনি কেন্দ্র এই একটা সময়কালের সরকার মধ্যে প্রায় বিনা যারা চিকিৎসায় মারা মানুষকে গেছেন। ভুলভাল বুঝিয়ে চাকরি দেবো, এবং সেখান থেকে সরকার বসে গেছে বিকাশ করবো, গত 16ই মমতা সেপ্টেম্বর যখন উন্নয়নের জোয়ার করে বসে গেছে, ঢাকায় কিন্তু আদৌ মানুষের সমস্যার সমাধান হয়নি। দীপায়মান মিত্র গত 16ই সেপ্টেম্বর লড়ছে শ্রমজীবী বাজার আমরা চালু করি। ঢাকা যদি নেক্সট ব্লক এবং বিদ্যাসাগরের ক্রসিং মানুষকে নিয়েই লড়াইটা করতে হবে। এবং 20শে পঞ্চায়েত থেকে তার সরকার আনুষ্ঠানিক থেকে উদ্বোধন রাজ্য হয়। সবার ক্ষেত্রে উদ্বোধনে ছিলেন আমাদের এই হকের দপ্তরের জন্য বিধায়ক মানুষ লড়াই করবে। আমাদের এখানে সুজন অমিত শাহের শাহী ফরমান চলবে না। এবং সেখান থেকে চলতে দুই, যথাসম্ভব কম সময়ে কর্মসূচিটা করবো, খাবারের টাইম হয়ে যাচ্ছে। 200 দিন ধরে একটা শ্রমজীবী ক্যান্টিন পরিচালনা করা, এটা একটা আমাদের গর্বের, অধিকারের, অগ্রগতির স্বাক্ষর হিসেবে বিবেচনা করা উচিত। রাষ্ট্র যদি ফেল করে তাহলে সহনাগরিকের মনোভাব থেকে, সহনাগরিকের মর্যাদা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। সবাই এখানে যুক্ত হচ্ছেন, বহু ধরনের মানুষ, বিশিষ্ট সবাই। শুধু একটাই আমার অনুরোধ থাকবে, কেউ এটা মনে করছেন না, তা সত্ত্বেও আমি আরেকবার ফ্যাশন দিচ্ছি, কেউ দাতা এবং কেউ গ্রহীতা এই সম্পর্ক আমাদের নয়। আমাদের সহনাগরিকরা অনেক রকম অসুবিধার মধ্যে পড়েছেন, সহনাগরিকের মর্যাদায় তাদের পাশে দাঁড়ানো, বহমান রাখা, এটাই আমাদের কর্তব্য। এই মনোভাবে নিশ্চয়ই সবাই দেখবে। আমার মনে হয় এখন অনেক দপ্তর ওনাদের চলে যেতে হবে। এই কোথায় যে যারা বসে আছেন সিনিয়র শ্রদ্ধেয় সব নেতৃত্ব, আমার একটু ছুটতে হবে, সেই জন্য বললেন যে দু কথা বলে যেতে, সেটা দু কথার মধ্যেই রাখার চেষ্টা করবো। আর আরেকটা হলো যে সব এখানে খেটে খুটে এতগুলো ছেলে মেয়ে দিন রাত এক করে কাজ করে যাচ্ছে, তাদের কম ইয়ে হচ্ছে। সুজন দা, এখানে সত্যি বক্তব্য রাখার তো আপনারা কেন ডেকেছেন আমার সেটা একটু অবাক লাগছে। আমার সত্যি কিছু বলার নেই, আমার সময় থাকলে শুনতাম। যেটা বলতে বলেছেন ছোট দুটো কথাই বলতে চাই যে এটা 200 দিন আজকে হচ্ছে, খুব আনন্দের দিন। তার সঙ্গে একই সঙ্গে বলবো এটা অত্যন্ত লজ্জার একটা দিন। তার কারণ এটা 200 দিন চালাতে হয়েছে এই কারণে, এই রাষ্ট্র, এই রাজ্য এই মানুষগুলোকে খেতে দিতে পারেনি, ভদ্রলোকের মতো বাঁচতে দিতে সাহায্য করতে পারেনি। তাই আপনাদের মতো ছেলে মেয়েদের রাস্তায় নেমে তাদের পাশে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা কেউ ওই লাইন দিয়ে খাবার খাই না। এই রাজ্য যারা চালান তাদের বাড়ির কেউ লাইন দিয়ে খাবার খান না। তো যারা আজকে লাইনে আছেন এটা তাদের প্রাপ্য নয়। তাদের অধিকার, ঠিক যেভাবে আমরা বাড়িতে নিজের রান্না করা খাবার খাই, তাদের অধিকার তারা তাদের বাড়িতে নিজের বাজার করে রান্না করা খাবার খাবেন, লাইনে দাঁড়িয়ে খাবার খাবেন না। এটা আমাদের লজ্জা। এই রাষ্ট্র, এই রাজ্য ফেল করেছে বলে আমরা পথে নেমেছি। তাই যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন একটা আন্দোলনের শুরু। এটা আজকে আমাদের বুঝে নিতে হবে কেন 200 দিন হলো। তার কারণ আজকে কাগজ খুলে দেখেছি আমরা, ভারতবর্ষ যে দেশে প্রধানমন্ত্রী 8,000 কত কোটি টাকা প্লেন কেনেন, প্রত্যেকদিন দামি দামি পোশাক পরেন, সেই দেশে
খাদ্য সূচকে নিয়ে রেখে ভারতবর্ষ বাংলাদেশের পেছনে, পাকিস্তানের পেছনে, তার মানে অসংখ্য গরিব মানুষ এই দেশে খেতে পায় না। এই রাজ্য একই চিত্র। অসংখ্য ইয়াং ছেলে মেয়ে বেকার, কোনো কাজ নেই। আজকে সমস্ত মানুষ সত্য রাস্তায় দাঁড়িয়েছে, সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যারা সত্যি আপনাদের সাহায্য ছাড়া আজকে একটু জীবনটা আরো কঠিন হয়ে যেত। তো এই যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন যে আন্দোলন শুরু করেছে গোটা রাজ্যে আজকে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের আজকে দেখার সময় এসেছে যে 34 বছর পার করে, এটা সত্যি আমি সিপিআইএম কোনো পার্টির দলীয় কর্মী নই, সমর্থক, কিন্তু এটা আজকে বলতে আমার গর্ব হয় যে সত্যি এই বামপন্থী দলের নেতারা 34 বছর পার করে তাদের সাদানদেবী সাদাই রেখেছেন। 34 বছর পার করেও তাদের জামাই একটা কালির দাগ কেউ দিতে পারেননি। আজকে বলার সময় এসেছে, প্রত্যেকটা মিটে আমি আগ বাড়িয়ে বলি এটা, যে নন্দীগ্রামে কি হয়েছিল সে আজকে আলোচনা উঠে আসা উচিত। কোথায় গেলে সেই শিশুগুলো যাদের ফ্ল্যাগ ভাগ করে ফেলা হয়েছিল? কোথায় গেলে সেই সমস্ত মহিলা যাদের স্তন কেটে নেওয়া হয়েছিল? সেই সমস্ত মানুষ যারা কলকাতার মিছিল পা নিয়েছিল, তারা আজকে কোথায়? আজকে বিচার চাওয়া হোক। একটু আগে সেলিমদাকে বললাম, কোনো জঙ্গল মহলে বলে চলুন আমরা ঘুরি। এই জঙ্গল মহলে এত রক্ত কারা বইয়েছিল, এত খুন কাদের জন্য হলো, কেন কলকাতায় এত বুদ্ধিজীবী মিছিল হয়েছিল? আজকে তার উত্তর চাই আমরা। আপনারা এগিয়ে গিয়ে প্রশ্ন করুন, মানুষ আপনাদের সঙ্গে আছে। সমস্ত রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আমি আজকে, পুজোর সময় বাঁকুড়া যাবো, পুরুলিয়া যাবো, বীরভূম যাবো। একটা কথা বামপন্থীদের সম্পর্কে বলে, এরা ভালো সব, কিন্তু বোধহয় ক্ষমতা কম। এই ক্ষমতা আমাদের আছে, বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ক্ষমতায় না থেকে যদি এত হাজার মানুষকে আপনারা পেটে ভাত দিতে পারেন, তাহলে ক্ষমতায় থেকে আর লক্ষ মানুষকে চাকরি দিতে পারবেন। এই বিশ্বাসটা আপনাদের রাখতে হবে, এই বিশ্বাসটা মানুষকে বোঝাতে হবে। আমার অনুরোধ, আমার দাবি, এই এতগুলো ছেলেমেয়ে যারা কাজ করছে তারা সামনে এগিয়ে আসুন। এই সমস্ত মানুষটা আমাদের সঙ্গে আছেন, আপনাদের সামনে ঠেলে দিন। আমাদের প্রচুর ইয়াং ছেলে আছে যারা আজকে মার খেতে ভয় পায় না, যারা প্রতিরোধ করতে ভয় পায় না, যে কোনো বিপদের সামনে তারা বুক চিতিয়ে দাঁড়াতে পারে। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, এই আমাদের এক বন্ধু ভাই প্রতীক ঝাড়গ্রাম থেকে এসেছে, যে কোনো লড়াইতে সামনে গিয়ে দাঁড়ায়। তা আমরা আপনাদের সঙ্গে আছি। যে আমার হয়তো বেশি আবেগ প্রকাশ করছে আপনাদের কাছে একটাই কারণে, আমার ভালো লাগছে গোটা ভারতবর্ষ জুড়ে এই লাল জামা পরে, এই লাল মুখোশ পরে এই ছেলেমেয়েরা যারা লাল পার্টিকে সমর্থন করে, তারাই আজকে সত্যিকার মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে থাকবো। থ্যাংক ইউ। যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, সবার প্রতি সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি কয়েকটি গান পরিবেশন করছি। হাঁটছে কারা, হাঁটছে কারা, ভুলছে ঘুমে বাড়ছে কারা, রাস্তাগুলো লালচে হয়ে যায়। হাঁটছে কারা, হাঁটছে কারা, ভুলছে ঘুমে বাড়ছে কারা, রাস্তাগুলো লালচে হয়ে যায়। ডাকছে বাড়ি, ডাকছে কারা, যাচ্ছে ঘরে আঁটবে কারা, সময় বাড়ে স্বপ্ন কমে যায়। ফিরতে হবে, ফিরতে হবে, মাথার গতি বাড়াও তবে, পায়ের করা পাগল ঘুমে যায়। হাঁটছে কারা, হাঁটছে কারা, ভুলছে ঘুমে বাড়ছে কারা, রাস্তাগুলো লালচে হয়ে যায়। রাস্তাধারে বিজ্ঞাপনে মন্ত্রী দেখে যাক, 30 টাকা উন্নয়নে 300 টাকা ঢাক। রাস্তাধারে বিজ্ঞাপনে মন্ত্রী হেসে যাক, 30 টাকা উন্নয়নে 300 টাকা ঢাক। রাস্তা দেখে, রাস্তা হাসে, রাস্তা জানে সব, তাদের দিকে বাড়লে জমে তার মহোৎসব। রাস্তা ভাবে উঠবে হবে তেমন কোনো ঝড়, হরিণগুলো দুমড়ে ফেলে বানিয়ে দেবে ঘর। হাঁটতে থাকা মানুষগুলো রাস্তা মেপে যায়, হাঁটতে থাকা মানুষগুলো রাস্তা মেপে যায়। রাস্তা লালচে হয়ে যায়, রাস্তা লালচে
দেখেছে ভূত দেখেছে ভূত না না একটা দুটো নয় তো লক্ষ তবু জানি ভূত ভালো বোঝা যাচ্ছে না মাথা কাজও করছে না বিয়ে বাংলারেও করবে না কি সেখানেও ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত কাতারে কাতারে ভূত পাঁজরে পাঁজরে ভয় কে জানে এবারে কি বা হয় হলতে হলতে চুল ভয় খাড়া হয়ে কয় নদী অতি সুবিধের নয় হলতে হলতে চুল ভয় খাড়া হয়ে কয় নদী অতি সুবিধের নয় শিলা বাঁধে বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা স্রোত লাগলো ঝাঁকালে আগুন ওরা পেতে আছে মন শিলা রাতে বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা স্রোত লাগলো ঝাঁকালে আগুন ওরা পেতে আছে দাদা ঠিক করেছে নিজে ভালো বুঝতে পারছে তাই ছেলে হাতের নাগালে ওরা নেবে না রে হাই ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত দাদা বলে ভাই তোর ছাড় নাই জারি জুড়ি সবই হবে ফাঁস একটু সামনে কথা বল তুইও ভয়ে ভয়ে চল নইলে গিয়ে বাংকারে লুকাস দাদা বলে ভাই তোর ছাড় নাই জারি জুড়ি সবই হবে ফাঁস একটু সামনে কথা বল তুইও ভয়ে ভয়ে চল নইলে গিয়ে বাংকারে লুকাস কেসকাবিলে তুইও খাবি কেস তোরা বাগে পেলে বুকনি বাজি করে দেবে শেষ কেসকাবিলে তুইও খাবি কেস তোরা বাগে পেলে বুকনি বাজি করে দেবে শেষ সেই যে জার্মানির আর জোড়া দুষে তো খেলো তাই শেষে মাটির তলায় গিয়ে করলো সুইসাইড ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সারা পৃথিবী দেখেছে কালো ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সারা পৃথিবী দেখেছে কালো ভূত গরম হাতে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম হাতে পাওয়া আমার সব জানি যায় বলে সময় ঘাট সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম হাতে মাথার মতো ওড়াবে কারো বদলাবে খাবার দুধ সব খাবার বেশি আর খাবার দুধ সব খাবার করো বেশি আর তুমি হয়তো যাও যদি বাড়ি পাও তবে বাসের জনের খবর নাই যৌথ হেসের দেখায় না খাওয়া খাওয়ির খেলানি পাতি যাক এই যৌথ হেসের দেখায় না সব খাওয়া খাওয়ি খেলানি পাতি যাক আমার দেশে সবার দেশে সব মানুষই যতনে গরম ভাতের গরম ভাতের সারা পৃথিবীতে সবার ঘরে ঘরে গরম ভাতের গরম ভাতের গরম ভাতের আমার দেশে মেয়েরা স্বাধীন নয় শিশুরা স্বাধীন নয় বৃদ্ধ স্বাধীন নয় বক্তা স্বাধীন নয় শিল্পী স্বাধীন নয় শ্রমিক স্বাধীন নয় চাষিরা স্বাধীন নয় শিক্ষা স্বাধীন নয় স্বাস্থ্য স্বাধীন নয় ধর্ম স্বাধীন নয় খবর স্বাধীন নয় মানুষ স্বাধীন নয় বাঘেরা স্বাধীন নয় গাছেরা স্বাধীন নয় হরিণ স্বাধীন নয় নদীরা স্বাধীন নয়
ফিরে আসি রোজ ক্লান্ত বাবদে সস্তারি বাড়ে খোঁজ সেখানেও চলে ব্যবসায় করে তোমায় আমার কিনবে আর বেচবে বলে ভাবছে হারাম খোঁজ ওরা নিজের বাড়ির বউকেও কোনো মার্কেট স্টাডি ভাবে ওরা সারাদিন করে খিটখিট ওরা বসেদের ভয়ে কাঁপে ওরা শুক্রবারে বিক্রি করে বেঁচে নেয় খুব জোর ওরা শনি রোববার হাত খোলা ফেলে সোমবারে হাত জোর ওরা ভাবে লাখ টাকা দিয়ে মানি দিলে স্বাধীনতা কেনা যাবে ওরা জিতে নেওয়া আর হেরে যাওয়া গুলো মানি ব্যাগে তুলে মাপে ওরা ভাবে পেন্ট হাউস থেকে দেখা যাবে অন্যরকম ভোর ওরা কুকুরের মতো স্বাধীনতা ভেবে ভাইয়ের ময়লা চোর তুমি যখনই ওদের দেখা পাবে গিয়ে কানে কানে বলে দিও ভাই আমাদের থাকতে দিও তুমি যখনই ওদের দেখা পাবে গিয়ে কানে কানে বলে দিও তুমিও স্বাধীন ভাই আমাদের থাকতে দিও সব টাকা চুরিগুলো খুললেই দেখো মিটে যাবে হাস হাস আসলে শান্তি স্বাধীনতার বদলাবে ইতিহাস মিলবে শান্তি স্বাধীনতার বদলাবে ইতিহাস আসলে শান্তি স্বাধীনতার বদলাবে দুনিয়া সবাই কিন্তু সতর্কভাবে চলছে অনেক উৎসব করেন ঈদের নামাজ লোকে বাড়িতে বসে করেছে দুনিয়াতেও তাই আমাদের রাজ্যে যেন উৎসবের আতিশয্যে আমাদের বিপদে পড়তে না হয় সংকটে পড়তে না হয় নেই তিনি এক জায়গায় দাঁড়িয়ে ভার্চুয়ালি আকাঙ্ক্ষা সেফ সাইড যারা যারা গ্রামে আছে ওখানে আছে তারা তো ম্যানুয়াল মুখ্যমন্ত্রী নিজেকে সেফ সাইডে রেখে আমরা বন্দোবস্ত করছি এই হলো আমাদের উৎসবটা আবেগে পুজোটা ভক্তি অথবা বিশ্বাস তাকে হাইজ্যাক করে এখন যেটা করা হয়েছে অ্যাজ ইফ একটা পলিটিক্যাল ইভেন্ট এটা আমাদের রাজ্যের সরকার অন্যায় কাজ কদিন আগে আমরা বিশ্ব খাদ্য দিবস পালন করলাম 107টা দেশের মধ্যে আমাদের 92 না 94 বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান সবার আমার আগে। আমরা কাদের সঙ্গে আছি? সাব সাহারান কান্ট্রিজ, যেখানে মরুভূমি। তাহলে আমরা জাতীয় গীত গাইব সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। অথচ লকডাউনের প্রথম মাসে 96% পরিযায়ী শ্রমিক কোনো রেশন পায়নি। সরকার হিসেবে 1 মাস শ্রমজীবী মানুষ, যাদের শ্রমে আমাদের রিক্সা ঠেলার চাকা চলে, যাদের মাথায় ভর করে আমাদের মাল পরিবহন হয়, যাদের
বাহুর জোরে আমাদের কলকারখানার চাকা ঘোরে, যাদের মেহনতে, যাদের মাথায় উপরে চাপিয়ে, যে মেয়েটার মাথার উপরে চাপিয়ে আমার বাড়ির ইট, আমার বাড়ি, আমার সিমেন্ট আসে, সেই মানুষগুলো 86% মানুষ রান্না করা খাবার দেখতে পায়নি। মার্চ এপ্রিলে যখন मोदी जी घोषणा कर लें 21 दिन में कोरोना से विजय प्राप्त करेंगे, 18 दिन में महाभारत का युद्ध विजय हुआ था। तखनी आपनारा नेमेছিলেন 200টা দিন নয়, যাদবপুর শিরোনামে এলো, কারণ এই স্বপ্ন নিয়ে আপনারা নামলেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। রাজনীতি মানে এটা নয়। আজকে খবর দেখেছেন লখিমপুরে উত্তর প্রদেশের মোদি যোগী রাজে ইফটিজিং করেছে মেয়েদের। উত্তর প্রদেশের পুলিশ হলো মানুষের চাপে ইফটিজারকে ধরে থানায় নিয়ে গেছে, আর বিজেপির এমএলএ, তার সন্তান, তার বাহিনী, ভৈরব বাহিনী, তারা থানায় গিয়ে থানা আক্রমণ করে পুলিশকে মেরে ইফটিজারকে নিয়ে বেরিয়ে এসছে। কোন ধরনের রাজত্ব আমরা করছি? কারণ নারী এবং পুরুষ সম্পর্কে ওদের যে দৃষ্টিভঙ্গি, সমানাধিকার মানবে, নারীর অধিকার মানবে। রবীন্দ্রনাথ বলতে পারেন নারীকে কেন তার ভাগ্যে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে পারো না, কিন্তু মোদী সরকার, যোগী সরকার দিতে পারে না, মোহন ভাগবতের দল দিতে পারে না। তপশিলি জাতির মেয়েটাকে তার শিরধারা ভেঙে দেওয়া হলো, জিভ কেটে দেওয়া হলো, গণধর্ষণ করে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো। তার পরিবার তার সরকারের দায়িত্ব পেল না। আরএসএস এখানে এসে সংস্কারী বাবা হবে। মব লিঞ্চিং মানে শুধু মুসলমানকে দেখে তার কি খাচ্ছে সেটা দেখে খুন করা নয়, তা পুলিশ দেখা নয়। মব লিঞ্চিং এর মানসিকতা হচ্ছে গুজরাটে যদি বাঙালি দুর্গাপুজোর সময়, যেটা ওরা নবরাত্রি বলে, সেখানে যদি মাছের বিজ্ঞাপন হয় বা মাছের রান্না হয় বা রোলের যদি স্টল দেওয়া হয় দুর্গাপুজোর মণ্ডপে, সেটাও নিষিদ্ধ হবে। তাহলে গণতন্ত্র, মানবাধিকার, সাংবিধানিক যে অধিকার, তার উপর আক্রমণ। ওরা শুধু আমার আপনার ঠিকানা খুঁজছিল না, লাখ লাখ পরিযায়ী শ্রমিকদের নিজের ঠিকানায় পৌঁছানোর সময় ট্রেন বন্ধ করে দিয়েছে, যানবাহন বন্ধ করে দিয়েছে। রেলমন্ত্রী আর আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীর মধ্যে কোনো তফাৎ নেই। জনপরিবহন ব্যবস্থাকে ঠাপ করে দিল। এজন্য আমরা বললাম লক আনলক দুই ব্যর্থ। মোদি মমতা অপদার্থ, কিন্তু দেশের মানুষ নয়। আপনারা দাঁড়ালেন পাশে। আজকে এখানে শুনলাম মিস্টার ভট্টাচার্য বিলেতে তার নাতনি, তার জন্মদিন এখানে স্পন্সর করেছেন খাবার প্রতিদিন। কারণ আগের বারে যখন এসেছিলাম 100 দিনের সময়, 25 বছরের অ্যানিভার্সারি ছিল, স্পন্সর করেছে, টাকা তুলে দিয়েছে, খাদ্য সম্ভার তুলে দিয়েছে। আমার ভান্ডার ভরা আছে তোমাদের সবাকার ঘরে ঘরে। এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি। এখানে অন্যের ফ্রিজ খুলে খাদ্যের কি আছে, কোন ধরনের মাংস আছে, মুরগি আছে না গরু আছে না শুয়োর আছে, সেটা দেখে না। যার খাবার নেই, যার উনুন নেই, যে হোটেলে খেত সে হোটেল বন্ধ। রাজনীতির দায়িত্ব এটা না। বারবার আমরা বলি, কোন প্রশাসন, কোন রাজনৈতিক দলের নেতা, কোন কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, কারোর অধিকার নেই আমি যদি ডাল রান্না করতে আমার সামর্থ্য থাকে, আমি মুগ ডাল রান্না করছি না মসুর ডাল রান্না করছি, আমি যদি মাছ খাচ্ছি, আমি মৃগেল খাচ্ছি না কই খাচ্ছি না কাতলা খাচ্ছি। রাজনীতির দায়িত্ব না, সংবিধানের দায়িত্ব দেয়নি, কিন্তু সংবিধান এই নির্দেশ দিয়েছে। রাজনীতি এই কথাটা বলে, যার বাড়িতে উনুন চড়ছে না, যে দুমুঠো খাবার পাচ্ছে না, তার কাছে কি করে ভাত পৌঁছবে, ডাল পৌঁছবে। আসল লড়াইটা তো সেখানে। অন্নহীন মানুষের পাশে আপনারা অন্ন নিয়ে দাঁড়িয়েছেন। আজকে অন্নদাতাদের জমি, ফসল, দাম নির্ধারণ অধিকার, এসবটা কেড়ে নিচ্ছে আদানি আম্বানি। মানুষ চুপ করে থাকে না। আজকে যারা খাবারের লাইনে দাঁড়িয়েছে, এটা কোনো দাতা গ্রহিতার সম্পর্ক না। আপনাদের গান যেটা শুনলেন, আজকে যাকে খাদ্যের লাইনে দেখছি, কালকে সংগ্রামের মিছিলে দেখতে চাই। কারণ অন্যটাকে ভিক্ষে হিসেবে নয়, আমাদের কেড়ে নিতে হবে।
বোকা মানুষ, তাকে সংগঠিত করতে হবে। এটা কোনো ডোল না, মুখ্যমন্ত্রী যেরকম 50,000 টাকা বিলি করে দিচ্ছেন, এটা কোনো দান ধ্যান নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কোনো গ্রামে যান, বাদশা বলার সময় বলছিল গত 1 মাস ধরে যাচ্ছি, যে কোনো ব্যাংকের সামনে মাসের 15টা দিন লাইন ধরে দাঁড়িয়ে আছে, কবে 300 টাকা 500 টাকা ঢুকবে কোনো খাতে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার। একটা 132 কোটি দেশটাকে বিক্রির জাতে পরিণত করে দিচ্ছে, আর অন্যদিকে জিডিপি নিচে যাচ্ছে, আর ওদের ব্যাংক ব্যালেন্স উপর হয়ে যাচ্ছে পুঁজিপতিদের, একচেটিয়া পুঁজিদের, আদানি আম্বানিদের। পাঞ্জাবের কৃষকরা রিলায়েন্সের সবকটা পেট্রোল পাম্প দখল করে ঝান্ডা উড়িয়ে দিয়েছে। মোদি ভেবেছিলেন ওদের কৃষকদের জমিটাকে রিলায়েন্সকে দেবেন, আর কৃষকরা রিলায়েন্সের পেট্রোল পাম্পটাকে দখল করে নিয়েছে। আপনাদের এখানে দেখলাম ইনোভেটিভ আইডিয়া, আমি কংগ্রাচুলেট, যেভাবে উপর থেকে কপি কল দিয়ে আপনারা ঠিক করেছেন, কারণ ক্রমাগত নাম্বারটা বাড়ছে, উপর থেকে খাদ্যটা রান্না করা খাদ্যটা নিচে নেমে আসবে প্যাকেজিংয়ে। খুব ভালো আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া। মোদি আমাদের দেশের এফসিআই এর সবচেয়ে বড় সম্পত্তি মুগা শস্য ভান্ডার, যেখানে পাঞ্জাবে, সেখানকার এফসিআই এর গুদাম, জমি, হাজার হাজার একর জমি, গোটা ওয়্যারহাউস, ওটা আদানিকে দিয়ে দিয়েছেন। কৃষকরা সেখানে গিয়ে, আদানি সেখানে সাইলো বানিয়েছে। সাইলো হচ্ছে এরকম আধুনিক মেশিন, বস্তাবস্তি করতে হবে না, গম ঢুকবে আর বেরোবে কন্টেনারে, আর দেশে বিদেশে চলে যাবে। কৃষকরা সেই সাইলো বন্ধ করে দিয়েছে। আর তখনই টেলিভিশনের প্রয়োজন হয়। ওই যে রিয়া চক্রবর্তী আর সুশান্ত রাজপুত, তাদের গল্প, হ্যাঁ, কঙ্গনা রাওয়াতকে তখন দরকার হয়, যখন সার্কাস করে না, তখন সার্কাস চলতে চলতে মাঝে মাঝে একটা আইটেম থেকে অন্য আইটেমে যায়, লোকের অ্যাটেনশন যাতে ডাইভার্ট না হয়, তখন কিছু জোকারের দরকার হয়, তাই তো? ওরকম টেলিভিশন চ্যানেল দেখবেন রোজ কিছু জোকার শো হয়, যাতে মোদির থেকে যদি অ্যাটেনশন মন কি বাত থেকে যদি একটু সরে যায়, তাহলে যাতে ধন কি বাতে যাতে না যায়, আবার যাতে মাঝখানে জোকারি চলে। সেই সময় দাঁড়িয়ে গোটা লকডাউন পিরিয়ডে যারা রান্না করলেন, যারা রসদ সংগ্রহ করলেন, যারা রসদ দিলেন, যারা প্যাকেজিং করলেন, যারা ভলেন্টিয়ারের কাজ করলেন, তাদের সবাইকে আমি সেলাম জানাচ্ছি, লাল সেলাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটা একটা শুধু, আমি বারবার বলেছি, 100 দিনের সময় বলেছি, এটা একটা স্ট্যান্ড অ্যালোন কার্যক্রম নয়, এটা ইমাজিনেশন ক্যাপচার করেছে, এবং গোটা রাজ্যে আজকে শয়ে শয়ে যেখানে প্রয়োজন আছে, এটা হচ্ছে নিড বেসড। আমি আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। যখন শুরু হয়েছিল, তখন যখন এসেছিলাম 200 বছর 200 দিন হবে, এই প্রত্যয় তখন আমরা দেখেছি, এই বিশ্বাস ছিল, এই প্রত্যয় ছিল। কিন্তু এখন লক্ষ্য বদলাচ্ছে, 200 দিনে তো থেমে থাকলে চলবে না, 365 দিন তো পেরোতেই হবে, এবং তারপরে দ্বিতীয় বছরে। তার কারণ এটা একটা কোনো মামুলি বিকল্প না। হ্যাঁ, একটা সমস্যা, করোনা অতিমারি, মানুষের দুর্দশা, খাদ্য নেই, সরকার কোনো ব্যবস্থা করেনি, অনেকগুলো বিকল্প মানুষ তৈরি করেছেন, যেরকম আপনারা তৈরি করেছেন। দয়া দাক্ষিণ্য দান খালি এই তো না, মানুষ পয়সা দিয়ে নিচ্ছেন, কিন্তু হ্যাঁ কিছু ভর্তুকি দিতে হচ্ছে। যেরকম আজকে শ্রীমতী ভট্টাচার্য, তার নাতি নাতনিরা থাকেন লন্ডনে, আমি তারা অন্য জায়গায়, অন্য কেউ কালকে, কেউ পরশু, কেউ হয়তো কেউ তাদের নিজেদের বাড়ির অনুষ্ঠান ইত্যাদি এসব খরচ বাঁচিয়ে এই তহবিলে দেন, এতে সুবিধা হয়। যারা কিছু দিতে পারেন না, তারা হয়তো বিনা পয়সায় পান, কিন্তু মূলত হচ্ছে যে একটা পয়সার বিনিময়ে এই দেওয়া। এটা কেন আর একটু
আমাদের গভীরে যেতে হবে। এই জন্য যে এ নিয়ে অনেক লেখাজোখা হয়েছে ঠিকই, একটা ধারণাই ছিল মেয়েদের কাজ রান্নাঘরে। এখন যারা দিল্লিতে আছেন তারা মনে করেন যে মেয়েরা নিকৃষ্ট জীব, তাদের ঘরের মধ্যে থাকা দরকার, বাইরে বেরোনোর কোনো ব্যাপারই ওঠে না, ইত্যাদি ইত্যাদি। এটা তাদের দর্শন। আর আমরা একটা দর্শনে বিশ্বাস করি যেখানে আমরা সমান অধিকার, নারী মুক্তি, এইসব কথা বলি। প্রথম সমাজতন্ত্র যখন হয়েছিল তখন পৃথিবীতে, তখন এইরকম শ্রমজীবী কিচেন অনেক তৈরি হয়েছে। তার কারণ হয়তো একই কাজ করেন স্বামী স্ত্রী, আপনারা অনেক দেখে থাকবেন, আপনার আমার বাড়ি কোনো ব্যতিক্রম না। আপনিও খাটেন, স্ত্রীও খাটেন, বাইরে কাজ করেন, কেউ মাঠে কাজ করেন, কেউ অন্য কোথাও কাজ করেন, কেউ অফিসে, কেউ কলেজে, ইউনিভার্সিটিতে। কিন্তু যখন দুজনে ফেরেন তারপরে একজনের কাজ শেষ হয়, আরেকজনের কাজ শেষ হয় না। তাকে ঘর সংসার এই সব কিছু দেখতে হবে, রান্না বান্না এইসব। এবং তাই রান্না বান্না এরকম একটা ব্যাপার, আমি আগে এখানে বলেছি কিনা জানি না, কোথাও বলছি, সেটা আমি ওইখানে খালি পড়েছি তা না, বাংলার এইখানটায় বিটি রোডের ধারে সমরেশ বসু লিখেছিলেন, ওখানে একটা বিবরণ আছে, শ্রমজীবী মানুষ তারা একটা জায়গায় থাকেন, খুবই কম আয়, কেউ আয় নেই, আয় আছে, কিন্তু তাদের একটা কিচেন ছিল। একটা কিচেন মানে হচ্ছে একটা রান্নাঘর, যেখানে সবাই মিলে ভাগ করে করতেন। এই যে তিনি রান্নার দায়িত্ব, বন্টন ইত্যাদি তার খরচ সবাইকে দিতে পারে, এটা ঠিক। অর্থাৎ একটা ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন, এই নারীদের দাসত্ব থেকে মুক্তির জন্য। এটা একটা খুব বিরাট ব্যাপার, যেটা ওখানে শুরু হয়েছিল, যা এখনো হতে পারে, যা এখন পরিচিত হচ্ছে। সুতরাং চালিয়ে যেতে হবে, এটা খালি নিছক একটা সময়ের ব্যাপার নয়, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। লক্ষ্য আমি আপনাদের নজরে রেখেছি। এটা হয়েছিল বলেই অনেকে সব ইতিহাস জানে না যে এটা সারা দুনিয়াতে যে বৈষম্য ছিল নারী আর পুরুষের মধ্যে, তার একটা ছবি তখন ইউএনডিপি বের করেছিল। তার মোটামুটি মানে হচ্ছে এই যে পৃথিবীর যত শ্রম, মেহনত, আমরা অনেক সময় ভাবি যে আমরা পুরুষরা করি হচ্ছে অনেক কাজ, মেয়েরা কিছু করে না, কিন্তু মেহনত ভাব হচ্ছে যে এই পুরুষরা যা পরিশ্রম করে তার দ্বিগুণ করে মেয়ে। যদি পরিশ্রমকে ক্যালোরি দিয়ে হিসাব করা হতো, ক্যালোরি মাপলে মেহনত খরচ করে মেয়েরা পুরুষের ডবল খায়। কত যদি আপনি বলেন ঠিক উল্টো, যারা অর্ধেক কাজ করে 3 ভাগের 1 ভাগ, তারা খায় ডবল, আর যারা ডবল কাজ করে তারা খায় অর্ধেক। তারা আমাদের সন্তানদের জন্য অপুষ্টি তো শুরু হয় ওইখান থেকে। আর ঠিক তারপরে যে হিসাবটা ওরা করেছিল, এটা এত পুরনো, 74 সালে নাইরোবিতে কনভেনশন, কিন্তু এটা হচ্ছে হিসাবটা এরকম যে সারা দুনিয়ার যত সম্পত্তি তার মালিকানা মহিলাদের কত, নারীর কত, 5 ভাগ, 95 ভাগ হচ্ছে পুরুষের নাম। মাফ করবে, আয় সম্পত্তি শতকরা 1 ভাগ তখনকার হিসাব। আর ওই একটা সমাজতান্ত্রিক দেশে আমরা দেখেছিলাম যে যখন সমান অধিকার পেল, এই কিচেন থেকে আরম্ভ করে লেখাপড়া থেকে সব কিছু, আপনি ভাবতে পারেন একটা দেশে ডাক্তারদের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে মহিলা, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছেন মহিলা অনেক ক্ষেত্রে। এবং আকাশে প্রথম যিনি মহিলা গেলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ওই দেশে একটা সামাজিক বৈষম্য
পৃথিবীর ইতিহাসে, মানব সমাজের ইতিহাসে প্রথম যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়েছিল মোহাম্মদ এঙ্গেলস লিখেছিলেন, সেটা হচ্ছে নারী ও পুরুষের বৈষম্য। তারপরে বাকি কৃষক, জমিদার, দাস মালিক, দাস শ্রমিক, জমি একেবারে কারখানার মালিক ইত্যাদি। সেই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। আমি আপনাদের এই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে বলব আরো বৃহত্তর। দ্বিতীয় আরেকটা কথা বলে আমি শেষ করতে পারি, এটা একটা বিকল্প নয়, তো অনেক বিকল্পের জন্য লড়াই করছে। যেখানে চেতনা সরকার পৌঁছে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেন, রাস্তায় নেমে যারা কি বলে গোল গোল করে আঁকেন, মাঝে মাঝে ক্যালেন্ডারেও আঁকেন গোল গোল, রাস্তায়ও আঁকেন গোল গোল। ক্যালেন্ডারের ডেটগুলো হচ্ছে কবে কবে লকডাউন থাকবে, রাজ্যের লকডাউন, সেগুলো কোনো অপরিকল্পিত কবে থাকে, কবে বদলে যায়, তার কোনো ঠিক নেই। হঠাৎ করে কেনই বা ঘোষণা করছেন ওদিন, কেনই বা বাদ দিচ্ছেন, এটা বুঝবার কিছু উপায় নেই। যাই হোক, কিন্তু সেটা যথেষ্ট না। তো যেটা এখানে বলা হয়েছে, আমি আপনাদের বিশেষ করে বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে সারা পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের রাজ্যে করোনা অতিমারি বাড়বে, আরো সংক্রমণ বাড়বে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্কতা দরকার, শৃঙ্খলা দরকার। আপনারা যেরকম সুশৃঙ্খল একটা বাহিনীর মতো এই কাজ করছেন, করোনা মোকাবিলার কাজটা সেরকম করতে হবে। এবং তার সঙ্গে যুক্ত সব রকম বিকল্প। খাদ্য একটা, কিন্তু একমাত্র বিকল্প না, তো অনেক কিছু। করোনা হলে কার কাছে যাবে? জ্বর হয়েছে 3 দিন, কাকে জিজ্ঞেস করবে? করোনা নয় আর কিছু হয়েছে, কার কাছে যাবে? এই যে অসহায় মানুষ, হেল্পলাইন আছে, ওই হেল্পলাইন যা আছে সেটা ব্যবহার করা, সেটাকে আরো ছড়ানো। যেরকম হচ্ছে একটা টেলিমেডিসিনের প্রেসক্রিপশন লিখে দেয়, ফোনে কথা বলে, কিছু না হওয়ার চাইতে একটা বড় আশ্রয়। এটা একটা কাজ। কি করব কি করব না, কি উচিত না, এই সব কথা আমাকে যদি বলেন, খুব ছোট ব্যাপার, এমন কিছু না যে 1 মিটার দূরত্ব, দুটো হাত আপনি এরকম করে ঘুরে যান, তারপরে একটা যা বৃত্ত হয়, তার মধ্যে যদি আরেকজন না থাকে, আপনার মাস্ক লাগে না। অযথা মাস্ক পরলে অক্সিজেন শরীরে কমবে। আর যাদের এমনিতে কম আছে, এটা পড়লে কাশি হবে, এমনিতে কাশি হয় না, কিন্তু ওটা পড়লে কাশি হবে। সেই জন্যে দূরত্ব হচ্ছে মূল কথা। এটা দৈহিক দূরত্ব, মানসিক দূরত্ব না। মানুষের সঙ্গে যে সম্পর্ক, তাকে আরো নিবিড় করতে হবে, দৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে। এই দূরত্ব দিয়ে আমাদের মানুষের মনের যে সংগতি, এক ভাষা, এক গান, এক লক্ষ্য, সেটা যেন আলাদা করতে না পারে। কিন্তু এই কথাই যথেষ্ট না। তারপরে অনেক সমস্যা, সেগুলো মাস্ক, সাবান, স্যানিটাইজার সব কিছু নিয়ে এই মানুষের উদ্যোগে সরকার কোথায় ছিল? সরকারি ব্যাংকের রক্ত নেই, ব্লাড ব্যাংকে, যে সরকারের মাথা ব্যথা নেই, এটা আমাদের মাথা ব্যথা হয়েছে, অন্যদের মাথা ব্যথা হয়েছে। বিভিন্ন সংগঠন তারা করেছে, ছাত্ররা, যুবরা হাজার হাজার বোতল রক্ত দিয়েছে। আর ভাবতে কষ্ট হয়, যখন হাজার হাজার বোতল রক্ত দিচ্ছেন, যারা রক্ত দিচ্ছেন তারা আক্রান্ত হচ্ছেন। হাওড়াতে এখানে সবাই জানে যে রক্তদান শিবির করতে গিয়ে 35 বোতল রক্ত সংগৃহীত হয়েছে, তারপরে আক্রমণ। কেন তোমরা রক্ত, আরে তুমিও রক্ত দেবে না, আমাকে রক্ত দিতে দেবে, হচ্ছে ব্যাপার। সরকার এরা, আমরা বলি সেই জন্য যে রক্ত আমরা, আপনার ব্লাড ব্যাংকে অভাব পড়লে আমরা দেব, আর ময়দানে যদি লড়াইয়ের ময়দানে রক্ত দিতে হয়, আমরাই দেব। 212 জন আমাদের শহীদ হয়েছে এই 2011 সালের সরকার বদলের পর, তো আমরাই দেব। আরো আছে, আরো অনেক চিকিৎসা, অ্যাম্বুলেন্স, কোথায় ভর্তি হবে, কোনখানে খালি আছে, ভর্তি হওয়ার দরকার আছে কিনা, বাড়িতে থাকবে, এটা পালস অক্সিমিটার থাকবে, দেখবে যে কত হলো অক্সিজেন স্যাচুরেশন কত আছে,
কেউ দেখিয়ে দেবে এবং যদি এই থাকে যাওয়ার দরকার নেই, 6 মিনিট হেঁটে যদি এর নিচে কমে যায় তাহলে ভর্তি লাগে, তাহলে ভর্তি লাগবে না। এমন কিছু ওষুধ লাগে না, যেসব ওষুধ নিয়ে হইচই হচ্ছিল সবাই এখন জানে ওই ওষুধগুলো কোনো দরকার নেই। তো দাম আমদানি করেছিলেন হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, তখন থেকে আমরা বলছিলাম যে এগুলোর কোনো দরকার নেই। কারণ আমাদের বলবার কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতগুলো ট্রায়াল করেছে, সেই ট্রায়াল করে যেটাকে সলিডারিটি ট্রায়াল বলে, অনেকগুলো দেশের অনেক রকম রোগী, অনেক গবেষক তারা কাজ করে দেখেছেন যেগুলো কাজে লাগে না, কারণ ক্ষতি হতে পারে। তাই বদলে যাচ্ছে সেসব আলাদা কথা, কিন্তু আমি আপনাদের বলতে পারি যে বাড়িতে থেকে অনেক রোগী তারা 80% এমনিতেই ভালো হয়, কিছু না বুঝেই হয়তো বোঝেননি অনেকে, আর বাকি 15 মতো তারা হচ্ছে চিকিৎসা কিছু লাগে, সেটাও বিরাট কিছু লাগে না, আর 5 তাদের সিরিয়াস, তাদের হাসপাতালে ভর্তি করতে হবে। এই সবগুলো বিকল্প একটা সাহায্য দরকার। মানুষ যখন অসহায় বোধ করে, একটা পাচ্ছি না টিভিতে করতে, এটা বললে আমার কথা শেষ হয়ে যায়। সবচেয়ে অসহায় তো আমাদের সমাজের শিশু, নারী পুরুষ এসব বাদ দিয়ে শিশু ছেলে মেয়ে, এবং বিশ্বের হিসাব যা করা হয় 18 বছরের নিচে ছেলে মেয়ে পাবে 200 বছর। পেডিয়াট্রিক্স কথাটা এখন কি বলে ডাক্তারদের কাজ, 18 বছর পর্যন্ত রোগী তাদের পেডিয়াট্রিক্স শিশুরোগ বিশেষজ্ঞরা দেখে এই আমি মোটামুটি বলে দেয়। এদের পড়াশোনা নেই 1 বছর, হ্যাঁ অল্প কিছু হচ্ছে না আমি তা বলবো না, সেটা যেখানে নেট আছে, যার এসব আছে, স্মার্টফোন আছে, তারা করতে পারে, কিন্তু ব্যাপক তাদের কি করবে? এই যেটা বিশ্বব্যাংক যা হিসাব বের করেছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার, যে হিসাব দেখা যাচ্ছে যেটা আমাদের খালি শিক্ষার এই সংকটের জন্য কত আমাদের মোট উৎপাদনের কত অংশ, কত বিরাট পরিমাণ কি ক্ষতি হতে পারে। একটা প্রজন্মে তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। 1 বছর পরে যদি বন্ধ হয়ে যায়, আপনি বুঝতে পারেন যে একটা কি বিরাট একটা ক্ষতি হলো। তার যা শিখেছিল তাও হয়তো আবার নতুন করে শুরু করতে পারবে। আমরা কি বিকল্প দিতে পারি? হ্যাঁ, কিছু পরীক্ষা আরম্ভ হয়েছে। আমি আপনাদের কাছে খালি বলতে চাই, অনেক রকম বিকল্পের জন্য আপনারা লড়াই করছেন, এটাও একটা বিকল্প। আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে বিভিন্ন স্তরে, যুবরা ছাত্ররা, তারাও পারে একটা ছোট পাঠশালার মতো করে, একটা ছোট কোচিং সেন্টারের মতো করে দূরত্ব বজায় রেখে কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা সময় দেবে। আর মেডিকেলে আমি দেখছি একটা আরম্ভ হয়েছে, ডাক্তার এই ছাত্র যারা তাদের পক্ষে সম্ভব এটা, যে নেটে এই শিক্ষাটা দেওয়া, সেটা করছে। সুতরাং এটা সম্ভব। ওই বোধহয় হুগলিতে বোধহয় কালকে দেখলাম যে ওখানে 10 টাকা 15 টাকা, আপনি যেরকম 20 টাকায় একটা খাওয়ার দিচ্ছেন, কিছু একটা প্যাকেট দিচ্ছেন, ওরা 10 টাকা 15 টাকা কিছু একটা করেছে, মাসে লাগবে, হয়তো লাগতে পারে কিছু একটা ব্যবস্থা করার জন্য। অর্থাৎ শিক্ষার একটা বিকল্প ব্যবস্থা চাই। এটা একটা আমাদের ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করে। অনেকদিন ধরে বলছি, যারা সবচেয়ে কম টেস্ট করেছে যে রাজ্যগুলো, তার মধ্যে পশ্চিমবাংলা একটা। এবং আমরা যখন যেদিন লকডাউন শুরু হয় সেদিন থেকে আমি তো বলেছি, দল পার্টি মিটিংয়ে আমরা ছিলাম, সব দলকে দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী নবান্নে, সেদিন থেকে বলছি টেস্টিং, ট্র্যাকিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, আইসোলেশন, যা 4টা WHO বলেছে সেগুলো করতে হবে, এবং অ্যান্টিজেন করতে হবে, অ্যান্টিবডি করতে হবে, এবং র্যাপিড কিট করতে হবে, যেগুলো এখানে আমরা দিয়ে কেবলমাত্র RT-PCR যেসব বড় বড় ল্যাবে হয়, সেখানে কটা স্যাম্পল আপনি করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ, এখন বাড়াতে হবে। এটা করেছে এখন কোভিড বাস যাকে বলে, সেসব করেছে ICMR, এখানে আমাদের যে সেন্টারটা ছিল আমাদের সময় তৈরি, কিন্তু যেটা করেছে, কিন্তু সেটাই তো যথেষ্ট নয়, এগুলো সব করতে হবে।
এটা না করে, আর এই যে এটা বাড়বে, এটা যাকে সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে, পৃথিবীতে আসবে, আর এই ওয়েভে উনি বেশি গতি দিয়েছেন মুখ্যমন্ত্রী এই সময়। এই যে পুজো নিয়ে যা করলেন, ঘোষণা এবং যেরকম উনি খালি উদ্বোধন করতে, উনি তো ওখান থেকে রিমোটে করছেন, উনি নিশ্চিন্ত, বাকি সব লোককে বিপদে ফেলে দিচ্ছেন। আমি একটা প্রশ্ন করছি, বলছিলাম দাদা এই কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি অফিসে এবার দলের পুজো হচ্ছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি অফিস ইজেডসিসিতে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে দলের পুজো করা হচ্ছে, কি বলবো? দলের বিজেপি দুর্গাপুজো করছে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি অফিসে। বলবো কি, ওরা তো এইটাই করে, ওরা যে কী জিনিসকে পুজো না করে তার কোনো ঠিক নেই। আর এটা ওরা যেটা করে সেটা করে একটা উদ্দেশ্য নিয়ে করে, এতে কোনো ভক্তি ভাব কোনো কিছু ব্যাপার নেই। যা করছে এটা আমি জানি না কী করছে, কাকে পুজো করছে তা আমি জানি না, গরুকে করছে না ছাগলকে করছে সে বলা খুব মুশকিল আমার পক্ষে। কিন্তু আমি বলছি যে যা করে ওরা উদ্দেশ্য নিয়ে, সেটা মানুষের মধ্যে বিভাজন এবং তথাকথিত মনোবাদ, যাকে বলা হয় উগ্র একটা প্রতিক্রিয়াশীল ব্রাহ্মণ্যবাদ, এসব চাপিয়ে দেওয়া। কালকে অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা খারাপ, এখানে 365 ধারা লাগু হবে কিনা সেটা রাজ্যপালের রিপোর্টের উপর নির্ভর করবে। 365 বলে একটা ধারা আছে, উনি তাহলে সংবিধান পড়েন। যাকে ও কি বললো আমি শুনি না, তো বলতেও পারবো না। কিন্তু আমরা অনেক আগে বলেছি, বহু আগেই বলেছি, যখন এইসব 356 বলে তখন আমরা বলেছি, আমরা তো আপনি নই, মুখ্যমন্ত্রীকে বলেছি। আপনি যেরকম বলতেন কথায় কথায়, সকালে উঠে একবার 356, বিকালে একবার 356, আমরা তখনও 356-এর বিরুদ্ধে ছিলাম আর এখনও 356-এর বিরুদ্ধে আছি। যার সংখ্যাগরিষ্ঠতা থাকবে আইনসভায়, সেই আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা পর্যন্ত সেখানে আপনি সেই সরকার ভেঙে দিয়ে ওদের পাগল ছাগলকে বসাবেন সেখানে, সেসব আমরা কখনো মানিনি, কখনো মানব না। আমরা এটার বিরোধিতা, আমাদের নীতিগত বিরোধিতা, সবসময় বিরোধিতা। ওইটা আমরা কতদিন ধরে বলছি যে লোকাল ট্রেন আপনাকে চালাতে হবে আর একটু বেশি, বাস দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই করা যায়। আমি তো দেখেছি স্টেশনে, উত্তরবঙ্গ গেছি এসেছি, আমরা দেখেছি যে ওইখানে সম্ভব, মানে স্বাস্থ্যবিধি মেনে কিছু বেশি ট্রেন দেওয়া সম্ভব, স্বাস্থ্যবিধি মেনে, এবং সেই ঘটনাটা গভর্নমেন্টকে করতে হবে। কোনো সরকার ভাড়ার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, আর বাসও চালাচ্ছে না, আর ট্রেন তো চালাচ্ছেই না। সব রকম গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে বিধি মেনে, নিয়ন্ত্রিতভাবে। আমরা আমাদের নেতৃত্ব সূর্যকান্ত মিশ্র, আমাদের মোহাম্মদ সেলিমকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আরএসপি জেলা সম্পাদক কমরেড দেবাশিস মুখার্জি, এবং উপস্থিত আছেন সিপিআই এর কলকাতা জেলার সম্পাদক কমরেড কবির দেব। এদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং কমরেড কবির দেবকে আহ্বান করবো দু একটি কথা। এখানে শাড়ি কিছু দেওয়ার ব্যাপারে তারা আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু এই শাড়ি দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন শ্রীজ্যোতি সরকার, রাখি দেব। তারা তাদের শাড়ি এখানে দিয়ে গেছেন, এর আগে ব্যক্তিগতভাবে তারা দিয়েছেন। তাদের খাবার কুপন আছে, এরপর তারপর নিয়ে তারা খাবারের আমাদের সাথী আমাদের সাথে প্রত্যেকদিন কাঁধে কাঁধ মিলিয়ে যারা শ্রমজীবী ক্যান্টিন টেনে নিয়ে যান, সেই রকম আমাদের সাথেই কমরেড কাঞ্চন দাস এবং ওনার স্ত্রী ঈশানী দাস এখানে বেশ কিছু শাড়ি কন্ট্রিবিউট করেছেন। প্রত্যেকদিন অক্লান্ত পরিশ্রম করে চলেন এনারা। কমরেড কাঞ্চন দাকে এখানে আসতে অনুরোধ জানাচ্ছি। কমরেড কাঞ্চন দা, কমরেড ঈশানী দাস, তারা ঈশানী দাস, কমরেড কাঞ্চন দা।
কোথায় কুপন হাতে নেই কেন? সরে এসো পরের জনকে ছাড়ো। কমরেড কাঞ্চনদা, কমরেড ঈশানী দাস, তারা তাদের পক্ষ থেকে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনকে বেশ কিছু শাড়ি তারা ইতিমধ্যে দিয়ে গেছেন। যাদবপুর পুরাতনী এসে দাঁড়িয়েছে যাদবপুর। ঈশানীদি আর কাঞ্চনদার তরফ থেকে আমাদের জামা কাপড় তুলে দেওয়া হচ্ছে। কাঞ্চনদা প্রত্যেক দিন আমাদের এই ক্যান্টিনের সাথে থাকেন, আজকে তাদের তরফ থেকে জামা কাপড় তুলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কেউ প্রণাম করবেন না, হ্যাঁ, এটা দান নয়, আমরা পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ যারা এইভাবে জামা কাপড়ের আনন্দ ভাগ করে নিতে সহযোগিতা করলেন আমাদের যাদবপুর ক্যান্টিনের তরফ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, আপনাদের প্রশ্রয় যাদবপুর ক্যান্টিন আজকে 200 দিনে পড়লো। জামাটা আনিনি তো, বাড়িতে দিয়ে আসবো।